নমস্কার। ধীরে ধীরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি শেষ অংশে এসে উপনীত হয়েছি। রবীন্দ্রনাথ তাঁর জীবনের একটা নির্দিষ্ট বয়সে, সেটা উপান্তে না হলেও একটা পরিণত বয়সে এসে তিনি তার পিছনের দিকের ফেলে আসা জীবনটাকে দেখছেন, ভাবছেন। তার মধ্যে অনেকটা সত্যতা থাকছে, অনেকটা কল্পনা থাকছে, অনেকটা ব্যাখ্যা বিশ্লেষণ থাকছে, অনেকটা সেই ফেলে আসা সময়ের সঙ্গে তার যে সময় তিনি লিখছেন সেই সময়ের তার যে মানসিক গঠন, তার যে চিন্তাভাবনা, তার একটা তুল্যমূল্য পর্যালোচনা এই জীবন স্মৃতির মধ্যে রয়েছে। এভাবে আমরাও প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবনে আমরাও প্রত্যেকেই নিজেদের ফেলে আসা জীবন নিয়ে চিন্তাভাবনা করি, আলাপ আলোচনা করি। যখন আমরা পরিবারের লোকেরা একত্রিত হই তখন আমরা আমাদের ফেলে আসা সেই সব জীবনের দিনের কথা, এক একজনের দেখা যায় যে এক একজনের স্মৃতি এক এক রকমভাবে কথা বলে। অর্থাৎ প্রকৃত সত্যিটা মোটামুটি একই থাকলেও একবারে অক্ষরে অক্ষরে লাইন বাই লাইন স্মৃতিটা প্রত্যেকের একই রকমভাবে কথা বলে না। অর্থাৎ যার যেমন স্মৃতিশক্তি তিনি ততটা ধরে রাখেন। আবার এমনও হয় যখন জীবনে আমাদের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ সমভাবে ঢুকি না। ঘটনাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সমভাবে প্রভাব বিস্তার করে না। ফলে এই ঘটনাগুলোর স্মৃতিও আমাদের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কথা বলবে, খুবই স্বাভাবিক। এরপর আসছে কল্পনা শক্তির প্রভাব। প্রত্যেকটা মানুষ একই রকমের কল্পনা প্রবণ হন না, খুব স্বাভাবিক সঙ্গত কারণে, বিজ্ঞানসম্মত কারণেই। ফলে জীবনের পুরনো দিনের কথা আমরা যখন স্মৃতিচারণার মধ্যে আনব তখন আমাদের প্রত্যেকের স্মৃতিচারণা আলাদা আলাদা হবে। এটাই খুব স্বাভাবিক। কারণ ছেলেবেলায় প্রত্যেক মানুষই কল্পনাপ্রবণ থাকে, এটা সত্যি হলেও সব বালক সব বালিকা সমপরিমাণ কল্পনাপ্রবণ থাকে না। তো এইসবভাবে আমরাও আমাদের ফেলে আসা জীবন নিয়ে ভাবনা চিন্তা করি। তবে হ্যাঁ, ক্ষেত্রটি জীবনের যে ক্ষেত্র, যে প্রেক্ষাপট, যে সমস্ত লোকেদের সঙ্গে রবীন্দ্রনাথের ওঠা বসা, যে সোসাইটিতে তাঁদের যাওয়া, যে ভাবনা চিন্তা, যে রকম উচ্চ মার্গের শিক্ষক তিনি জীবনে পেয়েছেন, আমাদের সাধারণের জীবনে তার সেটা সম্ভব নয়। তাই আমাদের সাধারণের জীবন সাধারণের মতো করেই তৈরি হয়, আর সাধারণের জীবনের যে জীবন স্মৃতি তাও সাধারণের মতো করেই হয়। এটা খুব একটা আশ্চর্যের কিছু বিষয় নয়। আজকে দেখি রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে পরের পর্বটি কী নিয়ে লিখছেন। আজকের যে পর্বটি পড়ব সেই পর্বটির নাম জাহাজের খোল। জাহাজের খোলে তিনি কি লিখছেন এখন দেখা যাক, আমরা পড়ি। কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মধ্যাহ্নে জ্যোতিদাদা নিলামে গিয়া ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি 7,000 টাকা দিয়া একটা জাহাজের খোল কিনিয়াছেন। এখন ইহার উপরে ইঞ্জিন জুড়িয়া কামরা তৈরি করিয়া একটা পুরা জাহাজ নির্মাণ করিতে হইবে। দেশের লোকেরা কলম চালায়, রসনা চালায়, কিন্তু জাহাজ চালায় না। বোধ করি এই ক্ষোভ তাহার মনে ছিল। দেশে
দেশলাই কাঠি জ্বালাইবার জন্য তিনি একদিন চেষ্টা করিয়াছিলেন। দেশলাই কাঠি অনেক ঘর্ষণেও জ্বলে নাই। দেশে তাঁতের কল চালাইবার জন্য তাহার উৎসাহ ছিল, কিন্তু সেই তাঁতের কল একটিমাত্র গামছা প্রসব করিয়া তাহার পর হইতে স্তব্ধ হইয়া আছে। তাহার পরে স্বদেশী চেষ্টায় জাহাজ চালাইবার জন্য তিনি হঠাৎ একটা শূন্য খোল কিনিলেন। সে খোল একদা ভর্তি হইয়া উঠিল শুধু কেবল ইঞ্জিনে এবং কামরায় নহে, ঋণে এবং সর্বনাশে। কিন্তু তবু এ কথা মনে রাখিতে হইবে, এই সকল চেষ্টার ক্ষতি যা সে একলা তিনিই স্বীকার করিয়াছেন, আর ইহার লাভ যাহা তাহা নিশ্চয়ই এখনো তাহার দেশের খাতায় জমা হইয়া আছে। পৃথিবীতে এইরূপ বেহিসাবী অব্যবসায়ী লোকেরাই দেশের কর্মক্ষেত্রের উপর দিয়া বারংবার নিষ্ফল অধ্যাবসায়ের বন্যা বহাইয়া দিতে থাকেন। সে বন্যা হঠাৎ আসে এবং হঠাৎ চলিয়া যায়, কিন্তু তাহা স্তরে স্তরে যে পলি রাখিয়া চলে, তাহাতেই দেশের মাটিকে প্রাণপূর্ণ করিয়া তোলে। তাহার পর ফসলের দিন যখন আসে, তখন তাহাদের কথা কাহারও মনে থাকে না বটে, কিন্তু সমস্ত জীবন যাহারা ক্ষতিবহন করিয়াই আসিয়াছেন, মৃত্যুর পরবর্তী এই ক্ষতিটুকুও তাহারা অনায়াসে স্বীকার করিতে পারিবেন। একদিকে বিলাতি কোম্পানি, আর একদিকে তিনি একলা। এই দুই পক্ষে বাণিজ্য নৌযুদ্ধ ক্রমশই কিরূপ প্রচণ্ড হইয়া উঠিল, তাহা খুলনা বরিশালের লোকেরা এখনো বোধ করি স্মরণ করিতে পারিবেন। প্রতিযোগিতার তাড়নায় জাহাজের পর জাহাজ তৈরি হইল, ক্ষতির পর ক্ষতি বাড়িতে লাগিল এবং আয়ের অঙ্ক ক্রমশই ক্ষীণ হইতে হইতে টিকিটের মূল্যের উপসর্গটি সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গেল। বরিশাল খুলনার স্টিমার লাইনে সত্যযুগ আবির্ভাবের উপক্রম হইল। যাত্রীরা যে কেবল বিনা ভাড়ায় যাতায়াত শুরু করিল তাহা নহে, তাহারা বিনা মূল্যে মিষ্টান্ন খাইতে আরম্ভ করিল। ইহার উপরে বরিশালের ভলান্টিয়ারের দল স্বদেশী কীর্তন গাহিয়া কোমর বাঁধিয়া যাত্রী সংগ্রহে লাগিয়া গেল। সুতরাং জাহাজে যাত্রীর অভাব হইল না। কিন্তু আর সকল প্রকার অভাবই বাড়িল বই কমিল না। অঙ্কশাস্ত্রের মধ্যে স্বদেশ হিতৈষিতার উৎসাহ প্রবেশ করিবার পথ পায় না। কীর্তন যতই জমুক, উত্তেজনা যতই বাড়ুক, গণিত আপনার নাম তা বলিতে পারিল না। সুতরাং তিন ত্রিকক্ষে নয়, ঠিক তালে তালে ফড়িংয়ের মতো লাভ দিতে দিতে ঋণের পথে অগ্রসর হইতে লাগিল। অব্যবসায়ী ভাবুক মানুষের একটা কুগ্রহ এই যে, লোকেরা তাহাদিগকে অতি সহজেই চিনিতে পারে, কিন্তু তাহারা লোক চিনিতে পারেন না। অথচ তাহারা যে চেনেন না, এইটুকু মাত্র শিখিতে তাহাদের বিস্তর খরচ এবং ততোধিক বিলম্ব হয়, এবং সেই শিক্ষা কাজে লাগানো তাহাদের দ্বারা ইহজীবনেও ঘটে না। যাত্রীরা যখন বিনামূল্যে মিষ্টান্ন খাইতেছিল, তখন জ্যোতিদাদার কর্মচারীরা যে তপস্বীর মতো উপবাস করিতেছিল, এমন কোনো লক্ষণ দেখা যায় নাই। অতএব যাত্রীদের জন্য জলযোগের ব্যবস্থা ছিল, কর্মচারীরাও বঞ্চিত হয় নাই। কিন্তু সকলের চেয়ে মহত্তম লাভ রহিল জ্যোতিদাদার, সে তাহার এই সর্বস্ব ক্ষতি স্বীকার। তখন খুলনা বরিশালের নদীপথে প্রতিদিনের এই জয় পরাজয়ের সংবাদ আলোচনায় আমাদের উত্তেজনার অন্ত ছিল না।
অবশেষে একদিন খবর আসিল, তাহার স্বদেশী নামক জাহাজ হাবড়ার ব্রিজে ঠেকিয়া ডুবিয়াছে। এইরূপে যখন তিনি তাহার নিজের সাধ্যের সীমা একেবারে সম্পূর্ণ অতিক্রম করিলেন, নিজের পক্ষে কিছুই আর বাকি রাখিলেন না, তখনই তাহার ব্যবসায় বন্ধ হইয়া গেল। জাহাজের খোল নামে এই যে অংশটি রবীন্দ্রনাথ লিখেছেন, এর আগে স্বদেশী কর্মকাণ্ড করতে গিয়ে তারা জ্যোতিদাদা যে কাণ্ডগুলো করেছিলেন তিনি এই লেখাতে উল্লেখ করেছেন, আগেও সেটা নিয়ে লিখেছেন যে দেশলাই কাঠি তৈরি করার জন্য, গামছা তৈরি করার জন্যে যেভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং কোনো উদ্যোগটাই সফল হয়নি। এখন এই জাহাজের খোল কিনে সেটাকে সত্যিকারের জাহাজে রূপান্তরিত করার চেষ্টা করা, তার জন্যে প্রচুর অর্থ ব্যয় করা এবং সফল না হওয়া ইত্যাদি ইতিবৃত্ত রবীন্দ্রনাথ এখানে লিখেছেন। কিন্তু আমার মতো একজন নগণ্য ব্যক্তির মনে এই প্রশ্নটা জাগছে যে রবীন্দ্রনাথদেরই ঠাকুরদাদা, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি তো একজন সেই সময়ের লব্ধ প্রতিষ্ঠ ব্যবসায়ী ছিলেন, যা আমরা ইতিহাস থেকে জানতে পারি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং আমরা কার্টেগর কোম্পানির কথা জানি, কলিয়ারির ব্যবসা এবং সেই উপলক্ষে রেল লাইনের পত্তন ইত্যাদি ঘটনা তো সব আমরা জানি। অতএব যে বংশের পূর্বপুরুষ এরকম একজন কৃতি ব্যবসায়ী ছিলেন, সেই বংশেই পরবর্তীকালে আর কেউ ব্যবসায়ে কোনো রকম দক্ষতা প্রদর্শন করলেন না, এইটা একটা রহস্যের বিষয়। অন্তত আমার কাছে লাগছে যে কেন এমনটা হলো, সেই ভদ্রলোকের কোনো রকম প্রভাব তার উত্তরসূরিদের মধ্যে কেন রইল না, এই জিজ্ঞাস্য আমার রবীন্দ্রবোদ্ধা বিদ্বজ্জন যারা এবং অন্যান্য যারা আমার পাঠক রয়েছেন তাদের সকলের কাছেই এই প্রশ্নটি আমার রইল। উত্তরটি পেলে আমি খুশি হব। আজকে এইটুকুই একটি পর্ব পড়লাম। আজকে অন্য আর একটা পর্ব পড়লে সেটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকের আর অন্য কোনো পর্ব নয়। আজকে জীবন স্মৃতি পাঠ এখানেই সম্পূর্ণ করলাম। নমস্কার।